Good afternoon, students. Good afternoon, sir. Good Hmm. afternoon, sir. Good afternoon, sir. Good afternoon. আচ্ছা স্যার দেখো আপনি তো ক্লাস সব নেবেন স্যার? হ্যাঁ আমি নেব। ওকে আচ্ছা দেখো ওকে তো স্যার। স্ক্রিনটা দেখতে পাচ্ছ কিনা সবাই? ইয়েস স্যার, Yes, sir, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে? ওকে, সবাই Yes, সবাই sir. দেখতে পাচ্ছ তো? সব স্টুডেন্টসরা দেখতে পাচ্ছ? Yes, sir. দেখা Yes, যাচ্ছে। স্যার। yes, sir. ওকে, আচ্ছা আমরা প্রিভিয়াস আমাদের যে পার্টে থিওরিটিক্যাল পোর্শনটা ডিসকাস করছিলাম সেখানে আমরা ইউনিট 6 হিট অ্যান্ড থার্মোমেট্রির আন্ডারে থার্মাল এক্সপ্যানশন অফ সলিডস ডিসকাস করেছিলাম। আজকে আমরা হিট অ্যান্ড থার্মোমেট্রির আন্ডারে যে পোর্শনটা ডিসকাস করব দ্যাট ইজ কনসেপ্ট অফ হিট, টেম্পারেচার অ্যান্ড ট্রান্সমিশন অফ হিট বাই ভেরিয়াস প্রসেসেস, কন্ডাকশন, কনভেকশন অ্যান্ড রেডিয়েশন। ওকে, তাহলে আমরা স্টার্ট করি আজকের পার্টটা থেকে। জাস্ট এ সেকেন্ড। আচ্ছা, so before starting this portion of this unit, first of all we need to define what is heat and temperature. Remember, temperature of any system, that system may be a solid, may be a liquid, or may be a gaseous one, the internal energy and the temperature will always be related with each other. এই ইন্টারনাল এনার্জিটার বাংলা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি। ক্যান এনিবডি টেল মি হোয়াট ইজ ইন্টারনাল এনার্জি? অভ্যন্তরীণ শক্তি বলতে আমরা কি বুঝি? স্যার পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জি অফ হোয়াট? Of that Body, sir. object, physical quantity. পোটেনশিয়াল এনার্জি অফ দ্যাট ফিজিক্যাল কোয়ান্টিটি। আচ্ছা আমি একটা এক্সাম্পল দিই। সাপোজ ইউ হ্যাভ রেসড অ্যান অবজেক্ট ফ্রম দ্য সারফেস অফ দ্য আর্থ আপ টু এ সার্টেন হাইট এইচ। একটা অবজেক্টকে সারফেস অফ দ্য আর্থের থেকে এইচ হাইট অব্দি নিয়ে গেলাম। আমরা কি জানি? Due to this rise in height, the object will gain some amount of potential energy which will be equal to mgh. So is this potential energy of the object can be treated as the internal energy of the object? যদি আমরা No, একটা no. অবজেক্টকে সারফেসের থেকে এইচ হাইট অব্দি নিয়ে যাই তাহলে ওর পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি চেঞ্জ হয়ে হচ্ছে mgh। তাহলে এইটাকে কি আমরা ইন্টারনাল এনার্জি বলতে পারবো? কি মনে হয় নো তোমাদের? স্যার। No, sir. Sir, actually, তাহলে potential energy of the atoms inside that physical quantity, atoms or molecules. Potential energy of the atoms or molecules, শুধু কি potential energy internal energy? There will always be some kinetic energy also, because ইয়েস স্যার, কাইনেটিক এনার্জি। if we consider molecules of liquids or gases, then they are always in random motion. Motion means they are moving with some velocity, so there should always be some internal energy, some kinetic energy associated with every molecules of liquid or gas. But if you are considering a solid substance, then we know that due to a definite shape, due to definite arrangement of molecules, the molecules of a solid cannot randomly move within that material. They will always vibrate, যেটা আমরা এক্সপ্যানশন অফ সলিড পড়ার সময় ডিসকাস করেছিলাম। সো if an object is vibrating about a fixed point, that means the object is associated with some motion, so there will always be some kinetic energy as well. Basically, always remember, internal energy of a system is the sum of total kinetic energy of all the molecules and total potential energy of all the molecules present within the system. ধরো একটা সিস্টেমের মধ্যে
100টা মলিকিউল আছে সাপোজ, তাহলে তোমাকে যদি ইন্টারনাল এনার্জি ক্যালকুলেট করতে বলে তাহলে তুমি কি করবে? তুমি এই 100 মলিকিউলস এর কাইনেটিক এনার্জি ইন্ডিভিজুয়ালি ক্যালকুলেট করে টোটাল সাম আপ করবে। সিমিলারলি এই 100 মলিকিউলস এর পোটেনশিয়াল এনার্জি ক্যালকুলেট করে সাম আপ করবে। নাও the summation of the total kinetic energy and total potential energy of all these 100 molecules will provide you the internal energy of the system. এটা ক্লিয়ার হয়েছে সবার কাছে? Yes, sir. Yes, sir. সবাই বুঝতে পেরেছো তো? আচ্ছা, তাহলে এখানে কি বলছে দেখো, টেম্পারেচার অফ এ সিস্টেম ইজ এ ফিজিক্যাল কোয়ান্টিটি হুইচ ইজ অ্যাসোসিয়েটেড উইথ ইন্টারনাল এনার্জি অফ দ্য সিস্টেম। এটা কিভাবে ডিফাইন্ড হবে? টেম্পারেচার ইজ এ মেজারমেন্ট। তুমি একটা অবজেক্টকে হিট সাপ্লাই করছো, সো দ্য ইমিডিয়েট এফেক্ট উইল বি দ্য রাইজ ইন টেম্পারেচার। নাও হোয়েন ইউ আর সাপ্লাইং হিট, দ্যাট মিনস ইউ আর সাপ্লাইং এনার্জি এক্সটার্নালি, so there will be Yes, more sir. and more motion associated with the molecules of that substance. So higher temperature C is directly related with the internal energy of the system, because if you increase the kinetic energy and potential energy of all the molecules within the system, the internal energy of the system will increase and the outcome will be increase in temperature. That is why we can say that temperature of any system will always be related with the internal energy of the system. এটা ক্লিয়ার হয়েছে সবার কাছে? Yes. ওকে, ফাইন। নাও টেম্পারেচারটা কি জিনিস? একটা অবজেক্ট কতটা গরম বা কতটা ঠান্ডা সেটাকে আমাকে যদি মেজার করতে হয় তাহলে আমরা কার হেল্প নিই? আমরা হেল্প নিই টেম্পারেচারের। তাহলে আমরা কি বলতে পারি? টেম্পারেচার ইজ এ রিলেটিভ মেজার অফ হটনেস অর কোল্ডনেস অফ এ সিস্টেম। এক্ষুনি আমি কি বললাম? টেম্পারেচার ইজ অ্যাসোসিয়েটেড উইথ ইন্টারনাল এনার্জি অফ দ্য সিস্টেম। তাহলে আমরা কি কনক্লুড করতে পারি? টেম্পারেচার ইজ ডাইরেক্টলি রিলেটেড টু দ্য অ্যামাউন্ট অফ ইন্টারনাল এনার্জি which will be contained by the system in a given state of matter. Given state of matter মানে solid or liquid or gas. তাহলে এই যে কথাটা আমি বললাম এটাকেই আমরা বলবো temperature of a system is basically the degree of hotness or degree of coldness of a system. তার মানে কি? আমরা যখন একটা অবজেক্ট কতটা ঠান্ডা বা একটা সিস্টেম কতটা ঠান্ডা বা কতটা গরম মেজার করব, সেটার একটা রিলেটিভ মেজার করার প্রসেস হচ্ছে টেম্পারেচার। এবং এই টেম্পারেচার হচ্ছে ওই সিস্টেমের মধ্যে কতটা অ্যামাউন্ট অফ ইন্টারনাল এনার্জি কন্টেন্ট রয়েছে সেই কন্টেন্ট অ্যামাউন্টের সাথে ডাইরেক্টলি রিলেটেড। সেখানে সিস্টেমটা কোনো একটা পার্টিকুলার স্টেটে ধরো এক্সিস্ট করছে, আইদার সলিড অর লিকুইড অর গ্যাস। তাহলে আমরা রাফলি কি বলতে পারছি? যে একটা সিস্টেমের টেম্পারেচার হচ্ছে ওই সিস্টেম কতটা উষ্ণ বা কতটা শীতল সেই ফ্যাক্টরটাকে ডিনোট করে। তাহলে আমি যেটাকে বললাম এটাকে যদি আমরা রিটন ফর্মে লিখি তাহলে আমরা কিভাবে লিখবো? তাহলে আমরা দেখো এইভাবে রিপ্রেজেন্ট করছি। টেম্পারেচার ইজ এ রিলেটিভ মেজার of hotness or coldness of a system, and this temperature is directly related to the amount of internal energy possessed by the system. তার মানে this internal energy is contained within the system in a given state of matter. তার মানে সিস্টেমটা যদি সলিড স্টেটে থাকে তাহলে সলিড স্টেটে ওর মধ্যে কতটা ইন্টারনাল এনার্জি রয়েছে, যদি লিকুইডে হয় তাহলে লিকুইডের মধ্যে কতটা ইন্টারনাল এনার্জি আছে, যদি গ্যাসিয়াস স্টেটে থাকে তাহলে কতটা অ্যামাউন্ট অফ ইন্টারনাল এনার্জি ওর মধ্যে কন্টেন্ট থাকছে। সো ইন এ স্টেটমেন্ট অর ইন এ সেন্টেন্স উই ক্যান সে দ্যাট টেম্পারেচার অফ এনি সিস্টেম ইজ বেসিক্যালি দ্য ডিগ্রি অফ হটনেস অর ডিগ্রি অফ কোল্ডনেস অফ দ্য সিস্টেম। এটা বোঝা গেল কিনা বলো? Yes, sir. সবাই বুঝতে পেরেছো?
Yes, sir. Yes, sir. আচ্ছা, Yes, sir. Yes, sir. ওকে ফাইন। এবার ধরো তোমার কাছে দুটো অবজেক্ট দেওয়া আছে, দে আর অ্যাট ডিফারেন্ট টেম্পারেচারস। তুমি যদি এই দুটো অবজেক্টকে কন্ট্যাক্টে আনো, ডাইরেক্ট কন্ট্যাক্ট, দ্যাট ইজ নোন অ্যাজ থার্মাল কন্ট্যাক্ট, তুমি কি অবজার্ভ করবে? দেয়ার উইল বি ট্রান্সফার অফ থার্মাল এনার্জি। তাপ শক্তিটা কোন দিক থেকে কোন দিকে যাবে? ফ্রম দ্য বডি Sir, অ্যাট yeah, হায়ার টেম্পারেচার to lower টু দ্য temperature. বডি অ্যাট লোয়ার টেম্পারেচার। অর্থাৎ উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুর দিকে এই তাপ শক্তিটা সঞ্চালিত হবে। তার মানে থার্মাল এনার্জি, এটাকে যদি আমাকে ডিফাইন করতে হয়, তাহলে এই থার্মাল এনার্জিটা বেসিক্যালি হচ্ছে হিট। হিট আমরা কি জানি? তাপ হচ্ছে একটা শক্তি বা এনার্জি। তাহলে তোমাকে যখন হিট ডিফাইন করতে হচ্ছে, তখন আমাদের অ্যাকচুয়াল লজিকটা কি হওয়া দরকার? লজিকটা হচ্ছে whenever you are placing two bodies in contact where the two bodies are at different temperatures, then there will be transfer of thermal energy from the body at higher temperature to the body at lower temperature. This thermal energy, which is in transit when you are placing two bodies of different temperatures in contact, will be termed as heat. তার মানে দুটো ভিন্ন ভিন্ন উষ্ণতার বস্তুকে তুমি যখন একটার সাথে আরেকটাকে কন্ট্যাক্টে রাখছ, তখন উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুর দিকে যে শক্তিটা সঞ্চালিত হচ্ছে, সেটাই হচ্ছে আমাদের তাপ। তাহলে পরে আমরা এই যে লজিকটাকে ডিসকাস করলাম, এটাকে যদি আমি স্টেটমেন্টের ফর্মে লিখি, তাহলে আমি কি লিখবো? বেসিক লজিক হচ্ছে when two bodies at different temperatures are brought in contact, then transfer of thermal energy takes place from higher temperature body to the lower temperature body, or body at higher temperature to the body at lower temperature. নেক্সট সেন্টেন্সটা খুব ভালো করে অবজার্ভ করে দেখো। থার্মাল এনার্জি ইন ট্রানজিট when two bodies at different temperatures are brought in contact is called heat. তার মানে যখনই দুটো ভিন্ন ভিন্ন উষ্ণতার বস্তুকে তুমি একটার সাথে আরেকটাকে কন্ট্যাক্টে রাখবে, যে থার্মাল এনার্জিটা বা এই এনার্জিটা একটা অবজেক্ট থেকে, মানে হায়ার টেম্পারেচারের বডি থেকে লোয়ার টেম্পারেচারের বডিতে ট্রান্সফার্ড হবে, সেই এনার্জিটাকেই আমি বলছি হচ্ছে হিট। আশা করি এটা সবার কাছে ক্লিয়ার। Yes, sir, clear. Sir. আমি যদি একটা কমন এক্সাম্পলের কথা চিন্তা করি, তাহলে তুমি কি চিন্তা করতে পারো? এ কাপ অফ কফি হুইচ ইজ লেফট ইন এ রুম। তুমি কি অবজার্ভ করবে? ইভেন্চুয়ালি ইউ উইল অবজার্ভ দ্যাট দিস কাপ অফ কফি উইল কুল ডাউন, দিস কফি উইল কুল ডাউন টু দ্য রুম টেম্পারেচার। কেন? Sir, বিকজ কারণ স্যার বলো। ও কারণ স্যার হিটটাকে কফির যে হিটটা আছে, ওই হিটটা হচ্ছে স্যার ওটা হায়ার হিট আছে, আর রুম টেম্পারেচারটা একটু লোয়ার হিট আছে। তো ওই হায়ার হিট থেকে লোয়ার হিট, মানে হায়ার টেম্পারেচার যেহেতু কফিটা, ওই হিটটা হচ্ছে লোয়ার টেম্পারেচারের সাথে মিশে যাবে, ব্যালেন্স হয়ে যাবে, ওই জন্য কফিটা ঠান্ডা হয়ে যাবে। আচ্ছা, এই যে নীলাঞ্জন এখনই আনসারটা দিলে, এটা কিন্তু একটা খুব মানে প্রচন্ড ভুল একটা কথা তুমি কিন্তু বলেছো। ভালো করে বলেছি, জিনিসটা বোঝো। হায়ার হিট লোয়ার হিটের উপর কিন্তু ট্রান্সফার অফ হিট এনার্জি ডিপেন্ডেন্ট নয়। সাপোজ আমাকে ভালো করে higher লজিকটা, Temperature. সবাই খুব ভালো করে লজিকটা স্যার বুঝে আমি নাও। ধরো তোমার কাছে টেম্পারেচার স্যার। আমি একবার রিপিট করছি, ভালো করে সবাই শুনে নাও। ধরো তোমার কাছে দুটো অবজেক্ট আছে, অবজেক্ট এ, অবজেক্ট বি। টেম্পারেচার অফ অবজেক্ট এ ইজ গ্রেটার দ্যান টেম্পারেচার অফ অবজেক্ট বি does not indicate that heat content by object A should be greater than heat content by object B. একটা Yes, sir, yes. অবজেক্টের টেম্পারেচার হায়ার মানে কিন্তু সে আরেকটা অবজেক্টের থেকে বেশি অ্যামাউন্ট অফ হিট এনার্জি কন্টেন্ট করছে, এই মিসকনসেপশনটা কিন্তু যেন কখনো না থাকে। হতে পারে Yes, sir, yes. দুটো অবজেক্টের ডাইমেনশন এতটাই ডিফারেন্ট, যেখানে দেখা যাচ্ছে লোয়ার ডাইমেনশনের অবজেক্টের টেম্পারেচার ভেরি হাই,
গ্রেটার ডাইমেনশনের অবজেক্টের টেম্পারেচার ভেরি লো, তাহলে কিন্তু আমি অবজার্ভ করব হিট উইল বি ট্রান্সমিটেড ফ্রম দ্য লোয়ার ডাইমেনশনাল অবজেক্ট টু দ্য হায়ার ডাইমেনশনাল অবজেক্ট। এখানে কিন্তু কোনো সময়তেই কখনো এই মিসকনসেপশন রাখবে না যে হায়ার টেম্পারেচার বডি উইল অলওয়েজ পজেস এ সার্টেন অ্যামাউন্ট অফ গ্রেটার হিট উইথ রেসপেক্ট টু দ্য আদার বডি। না, বডির টেম্পারেচার কতটা আর তার মধ্যে বেশি টেম্পারেচার মানেই তার মধ্যে বেশি হিট এনার্জি আছে, এটা কিন্তু ট্রু নয়। অনেক কেসেই দেখা যায় যে টেম্পারেচার হাই, বাট ডিউ টু দ্য ডিফারেন্স ইন ডাইমেনশন that particular body may contain lower amount of heat with respect to the lower temperature body. এখানে তুমি যদি চিন্তা করো কাপ অফ টি বা কাপ অফ কফি, কতটুকু কোয়ান্টিটির কাপ অফ কফি রয়েছে? খুব স্মল অ্যামাউন্ট অফ কোয়ান্টিটি উইথ রেসপেক্ট টু Yes. দ্য এনভায়রনমেন্ট। তাহলে তুমি যদি টোটাল অ্যামাউন্ট অফ হিট কন্টেন্ট বাই দ্য এনভায়রনমেন্ট ক্যালকুলেট করো আর টোটাল অ্যামাউন্ট অফ হিট কন্টেন্ট বাই দিস কাপ অফ কফি ক্যালকুলেট করো, কোনটা বেশি হবে? অবভিয়াসলি দ্য টোটাল হিট Sir, কন্টেন্ট বাই দ্য environment. এনভায়রনমেন্ট, তাই তো? কিন্তু Yes, sir. এনভায়রনমেন্ট থেকে কি হিট আসছে কফিতে? না, হিট একদমই না, sir. কিন্তু ফ্লো করছে কফি থেকে এনভায়রনমেন্টে, কারণ কফির ইনিশিয়াল টেম্পারেচার ছিল গ্রেটার দ্যান দ্য টেম্পারেচার অফ দ্য এনভায়রনমেন্ট। এটা কিন্তু সবাই মাথায় রেখে, এটা অনেকের সময় অনেকের ক্ষেত্রেই একটা মিসকনসেপশন কাজ করে। হায়ার টেম্পারেচার বডি মিনস দ্যাট বডি উইল কন্টেন মোর হিট। না, যখন তুমি রিলেটিভ কম্পারিজন করছো বিটুইন টু অবজেক্টস অ্যাট টু ডিফারেন্ট টেম্পারেচারস, you can counter those situations where you will find that body at higher temperature contains lesser amount of heat with respect to the body at lower temperature. তাহলে আমাদের কাপ অফ টি এর এক্সাম্পলে আমরা কি বলছি? a cup of tea when it will be left open in a room will eventually cool down to the room temperature because initially the temperature of the coffee will be more than the temperature of the environment. So there will be transfer of thermal energy from the coffee to the environment, that is heat will flow from the cup of coffee to the environment. এটা ক্লিয়ার হলো কিনা বলো সবার কাছে? Yes, sir. Clear হলো। সবাই বুঝতে পেরেছো তো? কারোর কোনো কিছু কোয়ারি, কোনো কনফিউশন কিছু আছে? No, sir. বাকিরা একটু Sir. রেসপন্ড করো। হ্যাঁ বলো। স্যার আমি যেটা বললাম মানে ওটাই শুধু হিটের জায়গাগুলোতে টেম্পারেচার হতো আর কি স্যার, বাকিটা ঠিক ছিল তো? হ্যাঁ এক্স্যাক্টলি, না বাকি ঠিক আছে, কিন্তু ওই যে হিট দিয়ে তুমি যদি কাউকে কোনো আনসার লেখো, পুরো আনসারটাই তো না, একদম পুরোটাই ভুল লজিকটা স্যার। চেঞ্জ হয়ে গেল হ্যাঁ না, পুরো লজিকটাই হ্যাঁ তো স্যার। চেঞ্জ হয়ে গেল। স্যার তার মানে ওটা বোঝাচ্ছে যে মানে এনভায়রনমেন্টের টেম্পারেচারটা বেশি আর কফির না, টেম্পারেচারটা কম। হেই উল্টোটা। না স্যার, না স্যার যদি আমি বলি যে হায়ার হিট মানে কফির হিট থেকে টেম্পারেচারে, কফির হিট থেকে যদি এনভায়রনমেন্টে হিটটা যাচ্ছে তাহলে তো স্যার এটাই বোঝায়। না না না, এখানে তো হিট ফ্লো অ্যামাউন্ট অফ হিটের উপর ডিপেন্ডেন্ট নয়। হিট ফ্লোকে কন্ট্রোল করছে কে? টেম্পারেচার ডিফারেন্স। অ্যামাউন্ট অফ ইয়েস হিট, স্যার। ট্রান্সফার অফ হিটকে কোনোভাবে ইনফ্লুয়েন্স করতে পারে না। The only factor which can influence the transfer of heat from one object to another is nothing but temperature. You need a difference in temperature. Then and only then you will find that heat will be transferred from one object to another. But if there is no difference in temperature, you will always find that there will be no transfer of heat between the two objects. তার মানে কিন্তু এই নয় অবজেক্ট 1 is containing same amount of heat like the object 2. তাই যদি হবে, জাস্ট এ সেকেন্ড, তাই যদি হবে তাহলে পরে আমরা এখানে কি পাবো? আমরা এখানে দেখতে পাবো হচ্ছে কাপ অফ কফিতে, তুমি যেটা বলছো নীলাঞ্জন, কাপ অফ কফিতে যদি হিট মানে তোমার কফির সাথে এনভায়রনমেন্টের হিট এক্সচেঞ্জ হওয়ার পর যদি আমরা এটা অবজার্ভ করি বা যেটা আমাদের যদি লজিক হয় যে কফি আর এনভায়রনমেন্টের অ্যামাউন্ট অফ হিট সেম, একটু লজিক্যালি চিন্তা করে দেখো তো, ইজ ইট পসিবল
একটা টোটাল সারাউন্ডিংসে যে অ্যামাউন্ট অফ হিট থাকে সেই অ্যামাউন্ট অফ হিটকে তুমি একটা কাপ অফ কফির মধ্যে পাচ্ছ? স্যার ইম্পসিবল। এটা কোনোদিনই হতে পারে না। বাট স্টিল they are at same temperature. There is no transfer of heat when you are leaving the cup of coffee open for a very long time. ইয়েস স্যার, ইয়েস। Temperature হচ্ছে only deciding factor for the flow of heat in a particular direction. যেরকম কারেন্ট ফ্লো করে কার উপর ডিপেন্ড করে? তুমি একটা সার্কিটের মধ্যে ভোল্টেজ। ফ্লো অফ কারেন্ট পাচ্ছ, এখানে কারেন্টকে ড্রাইভ করছে কে? এ পোটেনশিয়াল ডিফারেন্স। হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালে যায়। ইয়েস স্যার। হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালে যায়, আবার লোয়ার থেকেও হায়ারে যায়। এটা জানো? না স্যার, জানতাম না স্যার। কেউ না বলতে স্যার, পারবে কারেন্ট কোন কন্ডিশনে ফ্লো করে ফ্রম লোয়ার পোটেনশিয়াল টু হায়ার পোটেনশিয়াল? স্যার যখন শখে কথাটা উঠলো তখন আমি কথাটা বললাম, মানে জিজ্ঞাসা করলাম। স্যার ভোল্টেজটা যখন বেশি থাকছে কি তখন? না, ধরো তোমার কাছে একটা ব্যাটারি আছে, you have connected a resistor with that battery. So if you analyze the entire circuit, then you will get two different portions of the circuit. One you can visualize, that is the resistor part connected with the battery through some connecting wires. That is known as external circuit. But you cannot observe the inside of the battery. That is the internal circuit. Okay? So when ইয়েস the স্যার। current is flowing through the resistor, that means when the current is flowing through the external circuit, the direction of flow of current will always be from higher potential region to the lower potential region. That is from the positive terminal of the battery to the negative terminal of the battery. এবার একটু ইমাজিন করো, if we want to complete the entire loop, then the current should flow within the battery from the negative terminal to the positive terminal through the electrolyte present within the battery. তাই তো? ইয়েস স্যার। তাহলে Yes, sir. ইন্টারনাল সার্কিট, কারণ তুমি চিন্তা করে দেখো, যদি কারেন্টটা এসে পজিটিভ টার্মিনাল টু নেগেটিভ টার্মিনালে টার্মিনেট করে যেত, তাহলে কি কমপ্লিট সার্কিটটা পেতে না? না স্যার, নেগেটিভ না, থেকেও sir. পজিটিভে যেতে হবে, তবেই স্যার সার্কিটটা ফুলফিল হবে। পজিটিভে যেতে হবে থ্রু দ্য ব্যাটারি, দ্যাট ইজ দ্য ইন্টারনাল পোর্শন। এবার তুমি আমাকে বলতে পারো এটা কি করে পসিবল? দ্যাট ইজ দ্য মেকানিজম অফ এ ব্যাটারি। একটু চিন্তা করে দেখো, আমি এখন আর ডিটেলের দিকে ঢুকছি না, পরে তোমাদের কোনো একটা টাইমে আমি বলে দেবো। একটা ব্যাটারিকে যখন তোমরা কন্টিনিউয়াসলি ইউজ করো, ব্যাটারিটা টাচ করে দেখেছো? দ্য ব্যাটারি গেটস হিটেড আপ। হ্যাঁ Yes, স্যার, sir. Battery ফোনের charge ক্ষেত্রেও flow হয় যায় স্যার। অনেক সময়। হিটটা কি? হিটটা হচ্ছে Heat টা ফর্ম energy, অফ sir. এনার্জি। স্যার ফর্ম অফ এনার্জি স্যার। ফর্ম অফ এনার্জি। তাহলে তুমি বলছো ব্যাটারিটা গরম হচ্ছে, দ্য ব্যাটারি ইজ হিটিং আপ, তার মানে কি আর ইউ ক্রিয়েটিং দিস এনার্জি? উই কান্ট, উই ক্যানট ক্রিয়েট এনার্জি। We Yes can sir, it's just transform forms. energy from one form into another. That means Yes. there is certain amount of loss in energy during this flow of current through that entire circuit. And to maintain this continuous flow, every time the battery has to perform some amount of work. যখন এই ব্যাটারির মধ্যে দিয়ে কারেন্টটা নেগেটিভ টার্মিনাল টু পজিটিভ টার্মিনাল যাচ্ছে, দ্য ব্যাটারি মেকানিজম ইজ পারফর্মিং সাম ওয়ার্ক এগেনস্ট দ্য ইলেকট্রোলাইটিক অপোজিশন। দ্যাট ইজ ওয়াই দ্য ব্যাটারি উইল লুজ এনার্জি, and that lost energy will be converted into heat, and that heat energy will heat up the entire battery. তাহলে দেখো এখানে এই ইন্টারনাল সার্কিটটা বাদ দাও এই মোমেন্টে, আমি যদি ইন জেনারেল চিন্তা করি, তাহলে হিট ফ্লো করছে, সরি কি বলে, কারেন্ট ফ্লো করছে ফ্রম হায়ার পোটেনশিয়াল রিজিয়ন টু লোয়ার পোটেনশিয়াল রিজিয়ন। সেম অ্যানালজিতে আমি এখানে কি বলবো, হিট এনার্জি ফ্লো করছে ফ্রম হায়ার টেম্পারেচার রিজিয়ন টু লোয়ার টেম্পারেচার রিজিয়ন।
তাহলে কারেন্ট ড্রাইভের ডিসাইডিং ফ্যাক্টর ইজ দ্য পোটেনশিয়াল ডিফারেন্স, heat flow deciding factor is the difference in temperature. Amount of heat is not responsible for the flow of heat or transfer of heat. Is it clear to you? ইয়েস স্যার, ক্লিয়ার। Yes, সবাই sir. বুঝতে পেরেছো? Yes, sir. ব্যাটারি মেকানিজমটা Yes, না হয় sir. আমরা কোনো রেমেডিয়াল ক্লাসে তখন ডিসকাস করে নেব, ঠিক আছে? ওকে স্যার, ওকে। আচ্ছা, তাহলে এই যে থার্মাল কন্ট্যাক্টের কন্ডিশনটাকে আমরা ডিসকাস করলাম, এটাকে যদি আমরা একটু ভিজুয়ালাইজ করি তাহলে কিরকম দেখতে পাবো? সাপোজ this is a body at higher temperature, suppose this is our warmer body, we are considering another body at lower temperature which is termed as colder body. When you will bring them in contact with each other, then you will find that heat will flow from the body at higher temperature to the body at lower temperature. So basically we can say that temperature is nothing but a thermal state of any body which will determine the direction of the heat flow. কোন দিকে হিটটা ফ্লো করবে সেই ডিরেকশনটাকে যে থার্মাল স্টেট ডিফাইন করে সেটাই হচ্ছে টেম্পারেচার। এবারে তুমি যদি এইভাবে অবজেক্ট দুটোকে রেখে দাও, কি হবে, কি অবজার্ভ করবে আফটার এ সার্টেন টাইম? both the স্যার ইকুয়াল হয়ে both গেছে the স্যার। bodies, হ্যাঁ, both the bodies টেম্পারেচারটা ইকুয়াল হবে। টেম্পারেচারটা ইকুয়াল হবে। তার মানে দুটো অবজেক্ট সেম টেম্পারেচারে চলে আসবে, তাই তো? তার মানে ওয়ার্মার বডি Yes, sir. টেম্পারেচার ড্রপ করবে, কোল্ডার বডি টেম্পারেচার রাইজ করবে। তাহলে সিচুয়েশনটা কি হবে? দিস উইল বি দ্য নেক্সট সিচুয়েশন, বোথ দ্য অবজেক্টস উইল বি অ্যাট দ্য সেম টেম্পারেচার। এই কন্ডিশনটার নাম কি বলতো? স্যার Sir, thermal ল্যাটেন্ট হিট equilibrium. স্যার। থার্মাল ইকুইলিব্রিয়াম। কে আনসার দিলে? Sir, আমি নামটা গুলশান বলো, আমি স্যার। বুঝতে পারছি না। হ্যাঁ, গুলশান স্যার, গুলশান কুমার গুপ্তা। গুলশান, গুলশান, আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ, থার্মাল ইকুইলিব্রিয়াম। Why this is equilibrium? There is no more transfer of heat between these two objects because they are now attaining the same amount of temperature. So we can say that when the two bodies in contact means they are in thermal contact, direct contact এরা আছে, acquire the same temperature due to the exchange of heat energy between them, the condition of the two bodies will be termed as the thermal equilibrium. এই থার্মাল ইকুইলিব্রিয়ামের বাংলা হচ্ছে তাপীয় সাম্যাবস্থা। সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়াম কেন বলছি? বিকজ no more transfer of heat will take place between these two objects. তাহলে দেখো, every time temperature will dictate whether there will be flow of heat from one portion to another or from one object to another or not. If there is difference in temperature, there will be transfer of heat. If the temperatures are same, that is we are in thermal equilibrium, transfer of heat or transmission of heat or transfer of thermal energy, anything will always be zero. ঠিক আছে? ইয়েস স্যার। আচ্ছা, এবারে আমরা যেটা থার্মাল এনার্জি পার্টটাকে ডিসকাস করেছিলাম, এবার সেগুলোকে আরেকটু ডিটেলে ডিসকাস করি ইন্টারনাল এনার্জির ওই কন্ডিশন গুলোকে ইউজ করে। সাপোজ উই আর কনসিডারিং এ বডি। এ বডি মিনস ইট ইজ এ কালেকশন অফ লার্জ নাম্বার অফ পার্টিকেলস, দে আর নোন অ্যাজ মলিকিউলস। সো হোয়েনেভার you are considering the heat energy or thermal energy of any body or object, always remember this thermal energy will be due to the kinetic energy of all the molecules present within the body. Why is there this kinetic energy term? Because all the molecules present in a solid or in a liquid or in a gaseous state
will always contain some amount of motion, either in the form of vibration or in the form of random motion. Motion, that means velocity, velocity, that means kinetic energy. So we should always remember that a body is made up of a large number of particles which are known as molecules, and the heat or thermal energy of that body is due to the kinetic energy of all the molecules present within the body. Now, if you want to discuss this term kinetic energy of a molecule, always remember that molecule can have kinetic energy due to either translational motion. Translational motion কি জিনিস কেউ বলতে পারবে? What is translational motion? স্যার ট্রানজিশন হলে মানে একটা মলিকুলের সাথে একটা মলিকুল যদি ট্রানজিশন হয় সেটার জন্য কি? না, কেউ বলতে পারো what is translational motion? এর বেঙ্গলি টার্মটা কেউ জানো? স্যার বেঙ্গলি টার্মটা স্যার বলুন। ট্রান্সলেটারি মোশন, এটা কখনো শুনেছো? ট্রান্সলেটারি মোশন? না স্যার। চলন গতি নামটা শোনোনি? হ্যাঁ স্যার পড়েছিলাম নাইনে হ্যাঁ, মনে ওটা হয়। শুনেছি, one form ওটা to শুনেছি। another form, এক মিনিট, গৌতম হ্যাঁ লিখেছে হ্যাঁ, চলন শুনেছি। another, just a second, গৌতম লিখেছো one form to another form, না, that is not translational motion. Translational motion is associated with translatory motion. Translatory motion মানে হচ্ছে চলন গতি. There will be movement of the particles or the object along a straight line or along a curved line. If you are Sir. considering the molecules of solid or sorry, if you are considering the molecules of liquids or gases, then the molecules will change their positions because they are always in random motion. এই যে মুভ করছে, this movement is associated with translational motion. হ্যাঁ বলো নীলাঞ্জন, কি বলছিলে? স্যার বলছিলাম যে ট্রান্সলেশনাল মোশন স্যার মানে এই বুলেট ফায়ারিং টায়ারিং বা কোন একটা ফুটবলকে যদি আমরা হিট বা কিক করি তাহলে ওটা যে এতে যাবে, ওটা যদি মাটির সাথেই যায় তো ওটাকে তো আমরা ট্রান্সলেশনাল মোশন বলতে পারি। ট্রান্সলেশনাল মোশন তো হয় তো ওটাতে, প্রত্যেকটা পার্টিকেল সেম অ্যামাউন্ট অফ ডিস্টেন্স কভার করছে, যে পার্টিকেলস গুলো প্রেজেন্ট রয়েছে উইদিন দ্যাট অবজেক্ট। তাহলে ওয়ান ফ্যাক্টর ফ্রম হুইচ the molecule can possess kinetic energy is due to translational motion. এটা ক্লিয়ার হলো কিনা বলো? ইয়েস স্যার। লিকুইড গ্যাসের মধ্যে মলিকিউলস গুলো র্যান্ডমলি মুভ করছে, this random motion is actually satisfying the term translational motion. So the particles are gaining energy, gaining kinetic energy due to this translational motion. But if you are considering molecules of a solid substance, the molecule is not moving, it is vibrating. Vibration will produce vibrational motion. So a molecule can have kinetic energy due to its vibrational motion. কম্পন কাঁপছে, কাঁপার জন্য হচ্ছে। And third one, the molecules can rotate about their axis. That rotation, correct, that rotation will cause rotational motion. Rotational motion will produce a factor of kinetic energy which will be termed as rotational kinetic energy. তাহলে আমরা কি কি কন্ডিশন পেলাম? কন্ডিশন নাম্বার 1 ট্রান্সলেশনাল মোশন, কন্ডিশন নাম্বার 2 ভাইব্রেশনাল মোশন, কন্ডিশন নাম্বার 3 rotational motion. A molecule can have kinetic energy
due to translational motion, vibrational motion, and rotational motion. And this each type of motion will provide some amount of kinetic energy to that particular molecule. এটা ক্লিয়ার হলো কিনা বলো? ইয়েস স্যার, ক্লিয়ার। যদি কোনো পার্টিকেল মুভ করতে করতে রোটেট করে, then that particle will have translational motion and rotational motion simultaneously. So the kinetic energy possessed by that particular molecule will be due to translational motion and rotational motion. If a particle is vibrating only, if a molecule is vibrating only, then kinetic energy of that molecule will be due to vibrational motion alone. তার মানে এই তিনটে টাইপ অফ মোশন এছাড়া অন্য কোনো মোশন হয় না কোনো একটা সাবস্টেন্সের মলিকিউলস এর মধ্যে, আইদার ট্রান্সলেশনাল অর ভাইব্রেশনাল অর রোটেশনাল মোশন। ইচ টাইপ অফ মোশন will contribute some amount of kinetic energy to that particular molecule. That's why a molecule will possess kinetic energy. ঠিক আছে? ইয়েস স্যার। Yes, sir. তাহলে পরে আমরা যদি এবারে কনক্লুড করি তাহলে কি বলবো? থার্মাল এনার্জি অফ এনি বডি is basically the total kinetic energy of all the molecules of that body. The greater the kinetic energy of the molecules of a body will result greater thermal energy possessed by that body. তার মানে যে অবজেক্টের, সেই অবজেক্টটা সলিড হোক, লিকুইড হোক বা গ্যাস হোক, তার মলিকিউলস এর কাইনেটিক এনার্জি যত বেশি হবে, মনে রাখবে তার মধ্যে সঞ্চিত তাপ শক্তির পরিমাণ তত বেশি। এই জন্য লাস্ট লাইনে দেখো লেখা রয়েছে, গ্রেটার দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য মলিকিউলস অফ এ বডি, গ্রেটার ইজ দ্য থার্মাল এনার্জি পজেসড বাই দ্য বডি। তাহলে তুমি তো কাইনেটিক এনার্জিকে অবজার্ভ করতে পারছো না, বাট ইউ ক্যান সেন্স দ্য থার্মাল এনার্জি possessed by any object. So if you are having two objects, object 1, object 2, if you find that thermal energy possessed by object 1 is greater than thermal energy possessed by object 2, then immediate conclusion will be like the total kinetic energy of the molecules of object 1 is greater than total kinetic energy of the molecules of object 2. তাহলে kinetic energy of all the molecules will produce the thermal energy inside that object or inside the body. স্যার, এটা ক্লিয়ার তো? হ্যাঁ বলো। তার মানে আমরা ওই লাস্ট লাইন থেকেই বলতে পারি যে কাইনেটিক এনার্জি অফ দ্য মলিকিউলস অফ আ বডি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু থার্মাল এনার্জি পজেসড বাই দ্য বডি, রাইট? বেসিক্যালি হ্যাঁ, আমরা সেটা বলতে পারি। ইয়েস স্যার, ওকে। এবার ধরো একটা মেটাল সারফেসকে, ধরো তোমরা একটা নেলের উপর হ্যামার দিয়ে স্ট্রাইক করছো, তাহলে সারফেসটা কি, সারফেসটা হট হয়ে যায় তো? হ্যাঁ স্যার। Yes, এখানে sir. অ্যাকচুয়ালি কি হচ্ছে, এই যে তুমি হ্যামার দিয়ে একটা ব্লো প্রডিউস করছো অন দ্যাট তোমার মেটালিক সারফেস, the molecules in the metal will now move faster. That means their intensity of velocity or motion will increase. That will be resulted in the increase in kinetic energy of the molecule. So overall kinetic energy of the molecules will increase and you will find that the surface becomes hot. এই জন্যই আমরা যদি কোনো সারফেসকে হ্যামার দিয়ে হিট করি, সারফেসটা গরম হয়ে যায়। দেখো সেটাই আমাদের নেক্সট পয়েন্টে লেখা আছে। Thus when a metal surface is struck with a hammer, it becomes hot because the hammer blow causes the molecules in the metal to move faster. That means the molecules within the metal are now executing
more intense motion, intensity of motion is increased, that is the kinetic energy of the molecules also increased. স্যার হ্যাঁ বলো। স্যার এই যে হ্যামার দিয়ে যে আমরা স্ট্রাক করছি না স্যার, ওইখানে যে ওই যেটা নেল যেটা ওর যে মলিকিউল গুলো ওখানে স্যার ট্রান্সলেশনাল মোশন তৈরি হচ্ছে। ট্রান্সলেশন তোমার ওই মলিকিউলস গুলো তো তোমার মুভ করবে না, এখানে টু মুভ ফাস্টার মানে হচ্ছে ইউ আর ইনক্রিজিং দ্য ইন্টেন্সিটি অফ ভাইব্রেশন অফ অল দ্য মলিকিউলস। ও তাহলে এখানে ভাইব্রেশনাল মোশন হচ্ছে, এখানে ভাইব্রেশনাল মোশনটা ইনক্রিজ করছে। এবার ভাইব্রেশনাল মোশন ইনক্রিজ Okay, হওয়া okay. মানে কি, মোর ইন্টেন্সলি অর মোর ভিগোরাসলি the molecules are vibrating about their mean position. ইয়েস স্যার। That means the molecules are now moving faster. ইয়েস স্যার, ইয়েস। দেখো সবার ক্লিয়ার হলো কিনা বলো, কারোর কোনো কিছু কোয়ারি আছে এই ইয়েস পার্টে? স্যার, ক্লিয়ার। Yes, sir. Clear. বাকি স্টুডেন্টসরা সবাই বুঝতে পেরেছো? Yes, sir. Yes, sir. ওকে ফাইন। আচ্ছা এবারে আমরা একটু ইউনিটস অফ হিট নিয়ে ডিসকাস করি। বলো তো হোয়াট ইজ দ্য সিজিএস ইউনিট অফ হিট? স্যার ক্যালোরি স্যার। ক্যালোরি। Sir, calorie. ক্যালোরি হ্যাঁ স্যার জুল তো এসআই। না, জুল Joule হচ্ছে SI। SI। আমি বলেছি সিজিএস ইউনিট অফ হিট। ক্যালোরি। 1 ক্যালোরি ডেফিনেশন কেউ বলতে পারবে? স্যার 1 গ্রাম, ভুলে যাচ্ছি স্যার, 1 গ্রাম সাবস্টেন্স কে যদি অক্সিজেন মানে এতে এনভায়রনমেন্টের অক্সিজেন? স্যার অক্সিজেনের প্রেজেন্সে তো ওটাকে করতে হবে, মানে দহন করতে হবে। তাই স্যার নাকি না হ্যাঁ, বলো। স্যার 1 গ্রাম লাইক 1 গ্রাম ওয়াটারকে যদি আমরা ওই 1 ডিগ্রি সেলসিয়াসে মানে হিট দিতে পারি আর 1 ডিগ্রি 1 সেলসিয়াসে হিট প্রেসারে, কি গো? তাহলে সেটাকে 1 ডিগ্রি সেলসিয়াস হিট মানে? না মানে আমি সেলসিয়াস টেম্পারেচারটাকে রাইজ করাতে পারি। 1 ডিগ্রি টেম্পারেচার রাইজ করা, ডিগ্রি সেলসিয়াস কি হিট হলো? ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। না সরি, টেম্পারেচার স্যার, মানে 1 গ্রাম জলকে যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা রাইজ করাতে পারি 1 atm প্রেসারে, তাহলে সেটাকে কি বলবো? হ্যাঁ, এই ডেফিনেশনটা কারেক্ট বাট নট এন্টারলি কারেক্ট। তুমি যেটা বললে সেটা হচ্ছে সাপোজ উই হ্যাভ 1 গ্রাম অফ ওয়াটার, if we increase the temperature of this 1 gram of water by 1 degree centigrade at a pressure equal to 1 atmospheric pressure, then the amount of heat which will be required will be 1 calorie. এটা ইকুয়েশনটা হচ্ছে, সরি তোমার এই ডেফিনেশনটা হচ্ছে 90% কারেক্ট, 10% কারেক্ট নয়। কেন স্যার? হ্যাঁ এবার এটাই স্যার ওটা বলছি, 0 আমি ডিগ্রি জিজ্ঞাসা থেকে করছি। 1 ডিগ্রিতে নিতে হবে। আচ্ছা তুমি বলছো 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি, আর কারো কোনো কিছু মাথাতে আসছে যে আমি যেটা বললাম যে দিস ডেফিনেশন ইজ কারেক্ট আপ টু 90% স্যার বাট ইট ইজ নট এন্টায়ারলি কারেক্ট? অ্যাকচুয়ালি স্যার বলতে পারবে? পড়েছিলাম কিন্তু ভুলে গেছি স্যার। এটা পড়েছিলে কিন্তু ভুলে গেছো, কেউ বলতে পারবে? গুলশান, স্যার ক্যান ইউ টেল মি নির্দিষ্ট চাপে দ্য এক্সাক্ট স্যার, ডেফিনেশন অফ 1 ক্যালোরি? স্যার ওই যেটা মানে জলটাকে যেটা 1 ডিগ্রি সেলসিয়াস করতে হবে না, ওটা স্যার একটা ডেফিনিট প্রেসারে করতে হবে স্যার। এই তো বললাম 1 এটা অ্যাটমসফিয়ারিক বললাম তো প্রেসার। 1 atm। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। Sir, 1 calorie is the amount of heat needed to raise the temperature of 1 gram of water in a particular range of by 1 temperature degree Celsius, sir. By 1 degree Celsius. by 1 degree Celsius, that is মানে কারেক্ট ডেফিনেশন বাট আপ টু 90% কারেক্টনেস। এবার আমি লজিকটা বলছি। Sir, this much I have read it, sir. আচ্ছা এবার আমরা একটু অ্যানালাইজ করে নিই কেন এটা 100% কারেক্ট নয়। দেখো
আমরা কি বলছি, we are raising the temperature by 1 degree centigrade. If you increase the temperature from 0 degree centigrade to 1 degree centigrade, increase is 1. If you increase the temperature of the same 1 gram of water from 20 degree centigrade to 21 degree centigrade, see, again the increase in temperature is 1. If you increase the temperature of the same 1 gram of water under same pressure from 82 degree to 83 degree centigrade, again the increase in temperature is 1. But your increase in temperature are in different ranges, and you will find that the amount of heat needed to raise the temperature in the range from 0 to 1 is not exactly equal to the heat needed in the range of 20 to 21. Again, this will be not equal to the amount of heat required to raise the temperature from 82 to 83. There will be a slight variation if you choose this 1 degree centigrade rise in different ranges of temperature. তাহলে কোন ডেফিনেশনটা কারেক্ট হবে? আমি যদি বলি I am raising the temperature by 1 degree centigrade, তুমি আমাকে বলতে পারো স্যার আমি চুজ করব from 10 degree to 11 degree. আমি বললাম না, আমি চুজ করব from 35 to 36 degree. We are both correct, but our range of temperature is different. And if you consider the minute value, then you will find that the amount of heat required for you and me is not exactly the same. That Yes, is sir. why if we say that we are raising the temperature by 1 degree centigrade, that will not provide us that entire or 100% correct definition of 1 calorie. Specific So range টা স্যার মেনশন করতে হবে। we need to mention, and it has been found that if we take the average of all 1 degree rise starting from 0 to 100, মানে 0 থেকে 1 ভ্যালু ক্যালকুলেট করলাম, 1 to 2 ক্যালকুলেট করলাম, 2 to 3 ক্যালকুলেট করলাম, তাহলে এরকম ভাবে আমরা যাবো কত দূর অবধি? আপ টু 99 to 100 ডিগ্রি। And Yes. if we take all the steps and if we consider the average value of all these steps, that will provide us the correct value of 1 calorie. But it is practically impossible. তুমি একটা ল্যাবে এক্সপেরিমেন্ট করতে গিয়ে তুমি কি 0 to 1, 1 to 2, 2 to 3 এভাবে টেম্পারেচার রাইজ করতে থাকবে? তা তো কাজই হবে না, সারাদিন ধরে টেম্পারেচারই আমরা ইনক্রিজ করে যাব। এবার তখন কি হলো, তখন সায়েন্টিস্টরা চেক করতে আরম্ভ করলেন which 1 degree centigrade difference will provide us the exact average value. And it has been found that if you raise the temperature of 1 gram of water under 1 atmospheric pressure from 14.5 degree centigrade to 15.5 degree centigrade, the amount of heat that you will be needed is exactly equal to this average value of calorie if you are considering 100 steps in between 0 degree centigrade and 100 degree centigrade. So the correct definition of 1 calorie will be this one. 1 calorie is defined as the amount of heat needed to raise the temperature of 1 gram of water from 14.5 degree centigrade to 15.5 degree centigrade at a pressure of 1 atmosphere. জিনিসটা বোঝা গেল কিনা বলো? Yes, sir. Yes. সবাই বুঝতে পেরেছো? ইজ ইট ক্লিয়ার টু এভরিবডি? হ্যালো স্যার। হ্যাঁ বলো। হ্যালো স্যার। Yes, sir. স্যার আরেকবার একটু এই 14.5 ডিগ্রি থেকে 15.5 ডিগ্রি সেন্টিগ্রেড তুমি যদি টেম্পারেচারটা ইনক্রিজ করাও, তাহলে তোমার যে অ্যামাউন্ট অফ হিট দরকার লাগবে, তুমি যদি ওয়াটারের টেম্পারেচার 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেডকে 1 ডিগ্রি সেন্টিগ্রেডের স্টেপে
পার্ট বাই পার্ট ক্যালকুলেট করে অ্যাভারেজ করতে, তাহলে যে অ্যাভারেজ ভ্যালুটা পেতে এই ভ্যালুটা এই রেঞ্জের মধ্যে এক্স্যাক্টলি ম্যাচ করে। সেই জন্য আমরা 1 ক্যালোরিকে ডিফাইন করার জন্য আমরা ডিফারেন্স ইন টেম্পারেচার শুধু মেনশন করলে হবে না অনলি বাই 1 ডিগ্রি সেন্টিগ্রেড। উই নিড টু মেনশন দ্য রেঞ্জ অফ টেম্পারেচার, and the temperature will be raised from 14.5 degree centigrade to 15.5 degree centigrade. সবার কাছে ক্লিয়ার Okay, ক্যালোরির sir. ডেফিনেশনটা? Yes, sir. Yes. Okay, fine. Now, if we are considering joule, heat is basically a form of energy. SI unit of energy is joules. So, we should also measure heat in SI system in terms of joules. So, what will be joule? If we are considering suppose we want to increase the temperature of a given mass by 1 degree, then the amount of energy which will be required will be exactly equal to 1 kilogram, will be exactly equals to 1 joule if the given mass is 1 kg. আমরা 1 কেজিটাকে এই মোমেন্টে স্টেপ অ্যাসাইড রাখছি। তাহলে আমরা ফার্স্টটাকে ডিফাইন করি হোয়াট ইজ জুল। তাহলে আমরা এভাবে জুলকে ডিফাইন করব, সিন্স হিট ইজ এ ফর্ম অফ এনার্জি, উই শুড মেজার হিট ইন টার্মস অফ জুলস, where joules is nothing but the SI unit of energy, and this is the amount of energy which will be needed if we want to raise the temperature of a given mass by 1 degree. Now, it has been found that if we want to increase the temperature of a unit mass of a substance, that is say 1 gram of water, from 0 degree to 1 degree Celsius, 4.184 joules of heat is the necessary amount of heat which should be supplied. That is why 1 calorie is equal to 4.184 joules. তাহলে আমি কি বলবো নেক্সট লাইনে? Generally, it has been found that 4.184 joules of heat energy are necessary to increase or to raise the temperature of a unit mass of water, where unit mass is 1 gram, and the rise in temperature is in the range of 0 degree to 1 degree Celsius. So, we can say that 1 calorie is actually 4.18 joule. More precisely, it can be stated as 1 calorie is equal to 4.186 joules. এটা রাফলি ছিল, যখন ইউজুয়ালি লেখা আছে, অ্যাকিউরেট ভ্যালু ইজ 1 ক্যালোরি ইজ ইকুয়াল টু 4.186 joules, যেটা তোমাদের ম্যাথামেটিক্যাল পার্টে ক্যালকুলেশনে দেখবে 4.18 ও ইউজ করা হয় না। আমরা ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনে কি করি, 1 ক্যালোরি ইজ ইকুয়াল টু 4.2 joules for simplification of calculations. এই দুটো হলো ইউনিটস অফ হিট। এবারে যে হ্যাঁ হ্যাঁ বলো। স্যার বলছি এক জায়গায় 4.184 লেখা, আরেক জায়গায় ওটা 4.186। দেখো, ওটা ইউজুয়ালি লেখা আছে, জেনারেলি। আর এটা হচ্ছে দি মোস্ট অ্যাকিউরেট কন্ডিশন। ওকে স্যার। এবারে হচ্ছে স্কেলস অফ টেম্পারেচার। কি কি টেম্পারেচার স্কেল আমাদের কাছে অ্যাভেলেবেল বলো তো? স্যার সেলসিয়াস, মানে সেলসিয়াস থার্মোমিটার, আর স্যার কেলভিন থার্মোমিটার। ফারেনহাইটও আছে। সেলসিয়াস, সরি কেলভিন, স্যার, Fahrenheit. ফারেনহাইট। হ্যাঁ স্যার, Fahrenheit. সেলসিয়াস, কেলভিন, ফারেনহাইট। ইয়েস। আরেকটা স্কেল আগে প্রিভিয়াসলি ইউজড হতো, এখন যেটা অবসলিট হয়ে গেছে, দ্যাট ইজ র্যানকিন স্কেল। কেউ নাম শুনেছো? না স্যার। নো স্যার। কেউ শোনোনি? নোবডি আচ্ছা, হার্ড অফ দিস?
র্যানকিন স্যার এই স্কেল, তিনটেরই নাম শুনছি। র্যানকিন স্কেল এখন একটা অবসিলেট স্কেল, সেই জন্য আমাদের কাছে অ্যাভেলেবেল স্কেলস অফ টেম্পারেচার হচ্ছে সেলসিয়াস, ফ্যারেনহাইট অ্যান্ড কেলভিন। কেলভিন স্কেলের আরেকটা নেম আছে, কেউ বলতে পারো? স্যার হোয়াট ইজ, অ্যাবসলিউট স্কেল, না না, হ্যাঁ, অ্যাবসোলিউট টেম্পারেচার আর অ্যাবসোলিউট স্কেল অফ টেম্পারেচার, মোর প্রিসাইসলি ওটা তো শুনছে -270 ডিগ্রি কেলভিন না, 273 তো। মাইনাস -273. -273.15, দ্যাট ইজ দ্য এক্সাক্ট ভ্যালু অফ অ্যাবসোলিউট জিরো। এক্ষুনি আমি বলবো। আচ্ছা, এবার যদি তোমাকে আচ্ছা। ডিফাইন করতে বলে হোয়াট ইজ সেলসিয়াস স্কেল, প্রত্যেকটা স্কেল অফ টেম্পারেচারে দুটো ফিক্সড পয়েন্ট থাকে, লোয়ার ফিক্সড পয়েন্ট, আপার ফিক্সড পয়েন্ট। লোয়ার ফিক্সড পয়েন্ট ইজ নোন অ্যাজ আইস পয়েন্ট or that is melting point of pure ice. Upper fixed point ke amra boli steam point, that is this is the boiling point of pure water. Okay, তাহলে আমরা কি বলবো? Yes, sir. If we are considering the Celsius scale, the ice point or melting point of pure ice will be marked as 0 degree centigrade. The steam point or the boiling point of water will be marked as 100 degree centigrade under normal atmospheric pressure at sea level. Now the interval between the lower fixed point and the upper fixed point will be divided into 100 equal parts. তোমার কাছে লোয়ার টেম্পারেচার 0, আপার টেম্পারেচার 100, তাহলে তুমি যদি 0 to 100 এই ভ্যালুটাকে ডিভাইড করো ইনটু 100 ইকুয়াল পার্টস, দেন ইউ উইল ফাইন্ড দ্যাট ইচ ডিভিশন অফ দিস স্কেল will be exactly equal to 1. That is why each of these divisions of a Celsius scale will be termed as 1 degree Celsius or 1 degree centigrade, যেটা কি দেখো লেখা হয়েছে 1 degree C। Yes, sir. এটা সবাই আশা করি ক্লিয়ার, কারোর কোনো কিছু কনফিউশন নেই এখানে? Yes, sir. ওকে, আচ্ছা, ফ্যারেনহাইট স্কেলে বলতে পারো হোয়াট ইজ দ্য আইস পয়েন্ট Sir, or 30 what is the degree. temperature of 30 ice point? 32 ডিগ্রি সেন্টিগ্রেড। Sir, 32 32. degree centigrade না, 32 degree Fahrenheit। আরে 32 yes, sir, ডিগ্রি 32 degree Fahrenheit. Yes, sir, Fahrenheit. And what is the steam point on the Fahrenheit scale? 180 degree, sir. 180 degree Fahrenheit. না না, 180 degree Fahrenheit না, 212 না? 212, correct, 212 degree Fahrenheit. The difference between 32 and 212 is 180 degree. That is why the Yes, sir. interval between the ice point and the steam point for a Fahrenheit scale will be divided into 180 equal parts. সেলসিয়াস স্কেলে দেখো 100 ডিভিশনস আছে, ফারেনহাইট স্কেলে কিন্তু 180 ডিভিশনস থাকবে। তাহলে আমরা ফারেনহাইট স্কেলকে কিভাবে ডিফাইন করব? আইস পয়েন্ট অন দিস স্কেল ইজ 32 ডিগ্রি ফারেনহাইট, steam point on this scale is 212 degree Fahrenheit. The interval between ice point and steam point will be divided into 180 equal parts, and each division will be termed as the degree Fahrenheit, that is degree capital F. 180 হচ্ছে নাম্বার অফ ডিভিশনস, 180 কিন্তু আপার ফিক্সড পয়েন্ট বা স্টিম পয়েন্ট নয়, স্টিম পয়েন্ট হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে? Yes, sir. আচ্ছা, কেউ কিছু বলবে? আচ্ছা, নেক্সট হচ্ছে কেলভিন স্কেল or absolute temperature scale. We will denote this Kelvin or absolute temperature scale by a symbol capital T,
and we will measure the temperature in the unit of Kelvin, that is capital K. Now, in this scale, the lowest possible temperature that can be attained by any object, maybe it will be a solid one or liquid one or a gaseous one, will be assigned to the value 0. That means 0 Kelvin is the lowest possible temperature that an object can attain. That is why this particular temperature is known as absolute 0. তাহলে আমি যদি কেলভিন অর অ্যাবসোলিউট টেম্পারেচার স্কেলকে ডিফাইন করি, তাহলে আমি কি লিখছি দেখো, কেলভিন অর অ্যাবসোলিউট টেম্পারেচার ইজ ডিনোটেড বাই দ্য সিম্বল ক্যাপিটাল টি and is measured in Kelvin capital K. In this scale, the lowest possible temperature attainable by the object is assigned the value 0, that is 0 Kelvin, যেটা আমি এখনই বললাম. This is the lowest possible temperature that an object can attain and is known as absolute 0 of temperature. এই অ্যাবসোলিউট 0 টার্মটা কি লজিক থেকে ডেভেলপ করেছিল কেউ জানো? হোয়াট ইজ দ্য লজিক বিহাইন্ড দিস? কেউ বলতে পারবে? নো স্যার। ভুলে গেছি ক্লাস 10 এ ফিজিক্সে পড়েছিলাম মনে হয়। অ্যাবসোলিউট 0 মানে হচ্ছে theoretically, if you take an object at this temperature, then you will find that there will be no energy content within the object. That means at 0 Kelvin or absolute 0, the energy content by the object will be exactly 0. That is according to theory. But it has been experimentally found that if you place the object at absolute 0 temperature, a very, very negligible amount of energy will still be left within the object, and that energy is termed as the absolute 0 energy. ওটা বাদ দাও, আমরা by theory move করি. By theory, since at absolute 0 temperature or at 0 Kelvin, no object can contain any form of energy. That is why this temperature is termed as absolute 0. And at absolute 0, all the objects will be in a solid state. ওখানে তুমি গ্যাসিয়াসও পাবে না, লিকুইডও পাবে না, everything will freeze. Now, if you consider the temperature of absolute 0 in centigrade scale or in Fahrenheit scale, in centigrade scale, absolute 0 is equivalent to negative of 273.15 degrees centigrade. If you are in Fahrenheit scale, then absolute 0 is equivalent to negative of 459.67 degree Fahrenheit. স্যার যেটাকে পরম শূন্য উষ্ণতা বলে সেটাই তো? হ্যাঁ হ্যাঁ, পরম শূন্য উষ্ণতা, কারেক্ট। এবারে দেখো সেলসিয়াস স্কেলে কি ছিল? The interval between ice point and steam point was divided into 100 equal parts. Similarly, at Kelvin scale, the lower fixed point and the upper fixed, the interval between the lower fixed point and the upper fixed point will be exactly divided into 100 equal parts again. That is why the value of one division will be exactly same like the value of Celsius and Kelvin scale. Kelvin scale 1 degree আর সেলসিয়াস স্কেলের 1 ডিগ্রির মিনিংটা সেম। মিনিংটা কোন লজিকে সেম? the lower
and upper fixed point has a definite interval. That interval is divided into 100 equal parts for both Celsius and Kelvin scale. Now, if you are considering the melting point of ice on Kelvin scale, it will be 273.15 Kelvin. কারণ দেখো নেগেটিভ অফ 273.15 এর সঙ্গে 273.15 কে যদি অ্যাড করো তবেই তো 0 ডিগ্রি সেন্টিগ্রেড পাবে। সো Yes, sir. melting point of ice on Kelvin scale will be 273.15 Kelvin. Now, if you add another 100, you will get the boiling point of water in Kelvin scale. So it will be 373.15 Kelvin. তাহলে দেখো যেটা আমি বললাম সেটাই দেখো এখানে স্টেটমেন্টে লেখা রয়েছে। অ্যাবসলিউট জিরো ইজ ইকুইভ্যালেন্ট টু নেগেটিভ অফ 273.15 ডিগ্রি সেন্টিগ্রেড or negative of 459.67 degree Fahrenheit. Next, temperature intervals on the Kelvin scale are the same as on the Celsius scale because the interval between lower fixed point and upper fixed point for both the Celsius and Kelvin scale are divided into 100 equal parts. That is why we can say that 1 degree rise in centigrade scale is exactly equal to the 1 degree temperature rise in Kelvin scale. But if we want to know what is the melting point of ice and boiling point of water in Kelvin scale, remember melting point of ice on Kelvin scale is 273.15 Kelvin, boiling point of water is 373.15 Kelvin. But in our numerical calculations and in our rough calculations, we will always consider the negative of 273 degree centigrade as the absolute zero. So melting point of ice on Kelvin scale in our rough calculations will be 273 Kelvin and the boiling point of water on the same Kelvin scale will be 373 Kelvin. ঠিক আছে? Yes, sir. স্যার হ্যাঁ, Yes, sir. স্যার আমি যেটা বুঝতে পারলাম না যে স্যার মানে ওই যেটা সরি যেটা সেলসিয়াস স্কেল সেটা তো স্যার মানে 0 ডিগ্রি আইস পয়েন্ট আর 100 ডিগ্রি হচ্ছে মেল্টিং পয়েন্ট স্যার কেলভিন স্কেল হ্যাঁ স্যার Kelvin scale is 273.15 melting point আর স্যার এটা কেন হচ্ছে 373. স্যার দুজনেরই তো 100 মানে 1 ডিগ্রি সেলসিয়াস ইজ ইকুয়াল টু তো সরি 1 ডিভিশন ওটা ও 1 আমি স্যার ডিগ্রি বলছি মানে 1 ডিগ্রি সেলসিয়াস ইজ না, ইকুয়াল টু 1 degree ইজ ইকুয়াল centigrade টু is 1 কেলভিন not সেলসিয়াস equal to 1 Kelvin. Yes, Increase sir, in yes, sir. 1 degree on centigrade scale is equal to increase in 1 degree in Kelvin scale. স্যার ডিভিশনটা ইকুয়াল আর কি Number of divisions equal. ইয়েস স্যার ওকে 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 আমি স্যার Sir, ভাবছিলাম যে Celsius 1 ডিগ্রি সেলসিয়াস ইজ ইকুয়াল টু 1 ডিগ্রি কেলভিন সেলসিয়াসেও 100টা ডিভিশন আছে, কেলভিনেও 100টা ডিভিশন আছে। ওকে স্যার কিন্তু ওকে তার মানে ঠিক কিন্তু আছে এটা নয় 1 ডিগ্রি সেন্টিগ্রেড ইজ ইকুয়াল টু 1 কেলভিন। হ্যাঁ 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 ইনক্রিজ ইন 1 ডিগ্রি ফর সেলসিয়াস আর কেলভিন স্কেল হচ্ছে সেম। ইয়েস স্যার ইয়েস স্যার স্যার হ্যাঁ? বলছি আমরা কি এটা বলতে পারি 1 ডিগ্রি সেন্টিগ্রেড ইকুয়ালস টু 274.15 ডিগ্রি কেলভিন? কারেক্ট, একদমই তাই। হ্যাঁ স্যার এটা তো বলা যাবে হ্যাঁ হ্যাঁ, একদমই তাই। সেন্টিগ্রেড স্কেলের স্যার ভ্যালুর সাথে 100 ডিগ্রি সেলসিয়াস ইজ ইকুয়াল টু 273.15 অ্যাড করে দাও, সেটা কেলভিনে কনভার্ট হয়ে যাবে। ইয়েস স্যার ইয়েস স্যার নরমাল ফারেনহাইটের ক্ষেত্রে কি হবে? হ্যাঁ, ফারেনহাইটের ফারেনহাইটে ক্ষেত্রে কি হবে এক্স্যাক্টলি, এবার সেটা ক্যালকুলেশনের জন্য আমাদের একটা ইকুয়েশন দরকার, তাই তো? Yes, ওইটা কি C/5 কিন্তু ওটা তো এই দেখো টিসি হচ্ছে এনি টেম্পারেচার ইন সেন্টিগ্রেড স্কেল, টিএফ হচ্ছে এনি টেম্পারেচার ইন ফারেনহাইট স্কেল, ক্যাপিটাল টি সাফিক্স কে হচ্ছে দ্যাট করেসপন্ডিং টেম্পারেচার ইন কেলভিন স্কেল। তুমি সেন্টিগ্রেডের সঙ্গে কেলভিনকে ইকুয়েট করে দেখো কি আসছে।
স্যার কি বললেন সেন্টিগ্রেডের সাথে কেলভিন? মানে এটা অ্যাকচুয়ালি কিভাবে এসছে, এনি টেম্পারেচার অন সেন্টিগ্রেড স্কেল মাইনাস, মানে সেন্টিগ্রেড স্কেল নয়, এনি টেম্পারেচার অন দ্যাট স্কেল মাইনাস আইস পয়েন্ট ডিভাইডেড বাই তোমার বয়েলিং পয়েন্ট মাইনাস আইস পয়েন্ট। আমাদের কেলভিন স্কেল আর সেন্টিগ্রেড স্কেলের যেহেতু ডিফারেন্সটা 100, সেজন্য ডিনোমিনেটর দেখো দুটোরই 100, আর আমাদের Yes, sir. ফারেনহাইট স্কেলের ডিফারেন্স কত, 212 মাইনাস 32, তাই জন্য দেখো 180 এর ডিনোমিনেটরটা হচ্ছে 180। স্যার এটা কি ওই রিলেশনটার থেকে এসছে CRF এ C/5 = F - 32/9? ওটা হচ্ছে সেন্টিগ্রেড আর ফারেনহাইটের ডাইরেক্ট কানেকশন, যেটা তোমার এটা থেকেই আসে। আচ্ছা ওটা এটা থেকে এসছে, আচ্ছা 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 ওকে। তুমি দেখো না, তুমি যদি TC মাইনাস 0/100 ইজ ইকুয়াল টু TF মাইনাস 32/180 করো, তাহলে তুমি ডিনোমিনেটরটাকে সিম্পলিফাই করো, দেখো লেফট হ্যান্ড সাইডে 5 থাকবে, রাইট হ্যান্ড সাইডে দেখো 9 থাকবে। ইয়েস স্যার, হ্যাঁ হ্যাঁ। 0 0 অমিট করে দাও, 2 ডিভাইড করো 2 দিয়ে, 5 9, তার মানে কি TC/5, তার মানে C/5 ইজ ইকুয়াল টু F মাইনাস 32/9, ওটাই হচ্ছে TF মাইনাস 32/9। আর তুমি যদি হ্যাঁ, স্যার, সেন্টিগ্রেডের হ্যাঁ, সঙ্গে কেলভিনকে ইকুয়েট করো, তাহলে 100 ডিনোমিনেটরে ক্যান্সেল হবে, তাহলে টেম্পারেচার ইন কেলভিন স্কেল, সরি সেন্টিগ্রেড স্কেল ইজ ইকুয়াল টু ক্যাপিটাল টি কে মাইনাস 273.15, তাহলে ক্যাপিটাল টি কে ইজ ইকুয়াল টু কি হচ্ছে দেখো টিসি প্লাস 273.15। এবার টিসির জায়গায় 1 পুট করো, কেলভিন দেখো 274.15 হবে, 2 পুট করো 275.15 হবে, এইভাবে আসে। এটা হচ্ছে রিলেশন বিটুইন দ্য থ্রি স্কেলস অফ টেম্পারেচার, সেলসিয়াস, ফারেনহাইট অ্যান্ড কেলভিন। ক্লিয়ার হলো কিনা বলো সবার কাছে? Yes, sir. Yes, sir. Clear. Yes, sir. ওকে, তাহলে আজকে আমরা স্কেলস অফ টেম্পারেচার অবধি ডিসকাস করলাম। নেক্সট ক্লাসে আমরা ট্রান্সমিশন অফ হিট, ভেরিয়াস মোডস অফ ট্রান্সমিশন, কন্ডাকশন, কনভেকশন, রেডিয়েশন, এগুলোকে ডিসকাস করব। তারপর আমরা মোর প্রিসাইসলি থার্মাল কন্ডাক্টিভিটি, কোএফিসিয়েন্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটি, তার করেসপন্ডিং কিছু ডেরিভেশন, ক্যালকুলেশনস, এগুলোকে আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। Okay, sir. ওকে স্টুডেন্টস, তাহলে পরে আমি আজকে ক্লাসটা এখানেই কমপ্লিট করছি। থ্যাংক ইউ স্যার। Okay, sir. Thank you, sir. ওকে Okay, sir. Okay. Thank you, sir. ওকে, Thank you, sir. Sir, sir. থ্যাংক ইউ। হ্যাঁ বলো। স্যার ওই থার্মাল এক্সপেনশনটা এই হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স এ আছে না? হিট অ্যান্ড থার্মোমেট্রি এই তোমাদের এই thermodynamics ইউনিটটার আর নাম দেওয়া thermometry। হয়েছে। হ্যাঁ, এর আন্ডারে। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে ওকে। ওকে, তাহলে আমি ক্লাসটা আজকে তোমার এন্ড করছি। ইয়েস স্যার, ইয়েস স্যার। থ্যাংক ইউ Okay, স্যার, okay. থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। Thank you, sir. ওকে, ওয়েলকাম।